আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথেই আছি আমি সিনথিয়া জান্নাত। প্রতি পর্বের মতো শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। বুলেটের আঘাতে আহত শিক্ষার্থীরা এখনো কাতরাচ্ছে হাসপাতালে বিছানায়। এখনো নানা প্রতিকূলতায় বেড়ে উঠতে হচ্ছে পথ শিশুদের। দেশকে রাঙিয়ে তুলতে ক্ষুদ্র প্রচেষ্টা চলছে শিক্ষার্থীদের। এবারে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনের কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। দীর্ঘ বিরতির কারণে পড়াশোনার ধারাবাহিকতা হারিয়ে যাওয়ায় পরীক্ষা শুরু হলেও তার প্রভাব পড়ার চিন্তায় শিক্ষার্থীরা। পরীক্ষার প্রস্তুতি গ্রহণ ও প্রশ্ন তৈরি করে আগামী মাসের মাঝামাঝিতে পরীক্ষা নেওয়ার কথা ভাবছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বিস্তারিত ফারিয়া আক্তারের প্রতিবেদনে। কোটা সংস্কারের আন্দোলনের কারণে সংখ্যা ছড়িয়ে পড়ায় দফায় দফায় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। কারফিউর পর পরিস্থিতি স্বাভাবিক হলে 11 আগস্ট থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও গণ অভ্যুত্থানের পর থানায় আগুন দেওয়ায় পুড়ে যায় পরীক্ষার প্রশ্নগুলো, যার কারণে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রয়েছে এইচএসসি পরীক্ষা। দিন শেষে কিন্তু আমাদের মধ্যে ওই একটা টেনশন কাজ করতেছে যে আমাদের এক্সামটা বাকি আছে, কিন্তু যে পড়ালেখা করতে হবে ওই ফ্লোরটা আমরা হারাই ফেলছি। এখনো কোনো নির্দিষ্ট কোনো ডেটও দেওয়া হয়নি, অতএব আমাদের পরীক্ষা শেষ হওয়ার 3 মাস পরে আমাদের অ্যাডমিশন পরীক্ষা। আমাদেরকে নিয়ে একটু ভাবা দরকার সবার, যে আমাদের কি হবে, যেহেতু আমাদের এক্সাম শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু এখন অর্ধেকের মতো বাকি। এখন পর্যন্ত মূল পরীক্ষায় শেষ না হওয়ায় কেউ পরবর্তী ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করতে পারেনি। আসলে সব কিছুরই একটা প্রভাব পরবর্তী স্টেপের জন্য থাকে। আসলে যখন তাদের, আমরা জানি সবাই যে এইচএসসি পরীক্ষার সাথে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা অন্যান্য কিছু জড়িত, সুতরাং যখন তাদের পরীক্ষাটা হয়ে যাবে তারপর কিন্তু তারা এই প্রস্তুতির জন্য মাঠে নেমে পড়বে, তো সেটাও দেরি হচ্ছে। তো সুতরাং একটা প্রভাব তো আছেই। তবে আমি মনে করি এই যে পরীক্ষা যেহেতু দেরিতে শেষ হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠান তারা তাদের পরীক্ষার তারিখ নির্ধারণ বা অন্যান্য ক্ষেত্রে অবশ্যই সুচিন্তিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সংক্ষিপ্ত নম্বরে কিংবা অটোপাস নয়, স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরেই হবে। শীঘ্রই এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। আমরা এই পরীক্ষাটি শেষ করতে চাই। আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের এই পরীক্ষাটি শেষ করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে বলেছে, অনুমতি দিয়েছে। আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। আমি পরীক্ষার্থীদেরকে বলবো, যেহেতু তারা অর্ধেকেরও বেশি পরীক্ষা দিয়ে ফেলছে, বাকি যে 6টা পরীক্ষা আছে তারা সেগুলোর প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিলে তাদের জন্যই ভালো হবে। পরীক্ষা না নিয়ে রেজাল্ট দিলে সেটা কারোর জন্যই মঙ্গল না। আমরা 1 মাসের মতো তাদেরকে সময় দিচ্ছি। 1 মাস পরে আমরা পরীক্ষাগুলো শুরু করছি। আমার মতে যে প্রত্যেক পরীক্ষার্থী যাতে আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করে, এই বাচ্চাদের জন্য, পরীক্ষার্থীদের জন্যই সেটা মঙ্গল হবে, তাদের রেজাল্টই ভালো হবে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার বিষয়টি মাথায় রেখে পরীক্ষার সূচি প্রকাশ করতে হবে। পরীক্ষাটা হয়ে গেলে তাদের যে একটা রিলিফ, সেই জায়গাটায় কিন্তু তারা আটকে আছে। এক্ষেত্রে আমি বলবো আমাদের যারা বর্তমান যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তারা দায়িত্ব নিয়েছেন, আমি বিশ্বাস করি তারা অতি অল্প সময়ের মধ্যে একটা সুন্দর আবার পরিকল্পনা বা রুটিন বা শিডিউল দিবেন, যে অনুযায়ী হয়তো তাদের পরীক্ষাটা হয়ে যাবে। তবে তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ এই সময় যে পরিবারকে পরিপূর্ণভাবে এই সমস্ত ছেলে মেয়েদের সাপোর্ট দিতে হবে, বিকজ এই সময় তারা কিন্তু কিছুটা অ্যাংজাইটির মধ্যে থাকবে। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে গণ আন্দোলনে শিক্ষার্থী ও তরুণরাই বেশি অংশ নিয়েছে। এবারও সেটাই হয়েছে। বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে আহত ও নিহত হয় হাজার হাজার শিক্ষার্থীরা। আন্দোলনকারী ছাড়াও অনেক শিশুরাও রেহাই পায়নি পুলিশের বুলেটের হাত থেকে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। 16 বছর বয়সী ফাহিম হাসান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে নেতৃত্ব দেয় সে। কিন্তু হঠাৎ একদিন পুলিশের তাক করা নির্মম গুলি থেকে বাঁচতে না পেরে আহত অবস্থায় হাসপাতালের বিছানায় কাতর হয়ে শুয়ে আছে এই বীর সন্তান। 4 তারিখ মিরপুর 10 নম্বর গুলি লাগে আমার পিছনে মেরুদণ্ডে। আনুমানিক 12টা সাড়ে 12টার দিকে আমরা মিরপুর 10 নম্বর
11 নম্বর মেট্রো স্টেশনের নিচে অবস্থান করি। তখন হচ্ছে লেফট সাইডে থেকে হচ্ছে মানে একটা স্লোগান বের হয়, একটা মিছিলের সাক্ষাতে সবাই ধাওয়া দিয়ে 10 নম্বরের উদ্দেশ্যে সবাই রওনা হয়। তখন অপর সাইড থেকে আমরাও আর্মিদের রশিটা উপেক্ষা করে সবাই একসাথে ধাওয়া দেওয়া শুরু করাতে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। 2টা 2:30 নাগাদ আমার পিঠে গুলিটা লাগে। সেইখানে যারা আন্দোলনরত শিক্ষার্থী ছিল ফাইমের বন্ধু এবং শুভকাঙ্ক্ষী, তারা প্রথমে ইসলামিয়া হসপিটালে নেয়, সেখান থেকে পপুলারে নেয়, পপুলার থেকে সরোয়ার্দিতে নেয়, সরোয়ার্দি থেকে আমরা এখানে নিউরোসায়েন্স হসপিটালে আনি। নিউরোসায়েন্স হসপিটালে আমরা বিকাল নাগাদ প্রায় সন্ধ্যা 6টার দিকে এখানে আনি। তারপর পরের দিন 5 তারিখের সকাল দুপুরবেলা ফাইমের অপারেশন, তারপর অপারেশনের পর তারা বুলেটটা বের করে আর কি। গুলি লাগাতে ফাইমের স্পাইনাল কর্ডে ইনজুরি হয়। স্পাইনাল কর্ডে ইনজুরি হওয়ার কারণে ডান পাটা নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে আর কি। সে সেন্স কম পাচ্ছে। প্রথম দিন একেবারেই সেন্স ছিল না, এখন অনেকটা সেন্স ফিরে আসছে। এখানে ডাক্তাররা বলেছে যে থেরাপির মাধ্যমে এটা রিকভার হয়ে যাবে, একটু সময় লাগবে। শুধু যে আন্দোলনকারী শিক্ষার্থীরা আহত হয়েছে এমন কিন্তু নয়। 6ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী তার পরিবার নিয়ে 5ই আগস্ট বিজয় উল্লাস করতে গিয়ে 250টি রাবার বুলেটের শিকার হয় রাতুল নামের এই শিশুটি। এখন তো ওর লাইফ সাপোর্টার আছে, খুব একটা ভালো নেই। ডাক্তার বলতেছে উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহকে রাখে এরকম। যদি আপনারা পারেন আমার ছেলেকে আমি বাইরে নিয়ে যেতে চাই, তবুও আমার ছেলেকে সুস্থ করে দিন। আমি দেখতে পাচ্ছি না আমার ছেলের এত কষ্ট, আমি আর কি বলবো। চিকিৎসকরা বলছেন এসব আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রায়ই এসেছে বুলেটে আহত হয়ে। এদের বেশিরভাগই শিশু ও শিক্ষার্থী। এই সময়ের মধ্যে আমাদের এখানে প্রায় 119 জন রোগী ভর্তি হয়, তাদের বেশিরভাগই মাথায় আঘাত। ভর্তি রোগীদের মধ্যে আমাদের প্রায় মারা যায় 28 জন রোগী মারা যায়, তাদের বেশিরভাগই মাথায় গুলি লাগা রোগী, মাথায় গুলি লাগা। এই ভর্তি হওয়ার পরে যে 119 থেকে যে 28 জন মারা গেল, বাকি রোগীদেরকে আমরা ভর্তি হওয়ার সাথে সাথে অপারেশন করেছি, চিকিৎসা দিয়েছি এবং চিকিৎসার পরে অধিকাংশ রোগী সুস্থ হয়ে ওরা বাড়ি চলে গেছে। এই যে 28 জন মারা গেল 119 জনের মধ্যে, বাকিরা ছুটি হয়ে গেছে। এখন আমাদের হাসপাতালে 10 জন রোগী ভর্তি আছে আজকে পর্যন্ত। এই 10 জন রোগীর মধ্যে আমাদের শিশু আছে যদি ধরি 4 জন, মানে 18 বছরের নিচে। এই 4 জনের মধ্যে আমাদের 2 জন আছে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে, তাদের আমরা অপারেশন করেছি। অপারেশন করার পরে ওরা পোস্ট অপারেটিভ আছে এবং ওরা মোটামুটি একটু ভালো আছে, মোটামুটি। যেহেতু পোস্ট অপারেটিভ আছে ওইখানে তার বেড না সম্পূর্ণ বলা যাবে না। একটা রোগী আছে রাতু এইচডিইউতে, আমাদের এইচডিইউ একটা আইসিইউ টাইপের, সেই রোগীটা এখনো অনেক খারাপ। আমরা অপারেশন করেছি, অপারেশন করার পরেও আমরা তার আশঙ্কা মুক্ত এখনো নয়। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ শুরু হয় 15ই জুলাই। ওই দিন কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 16, 18, 19, 20 ও 21 জুলাই মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও মৃত্যু ঘটে অনেকের। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী বিক্ষোভ সংঘর্ষে বেশি মৃত্যু হয়েছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের। নিহত ব্যক্তিদের 75% শিশু, কিশোর ও তরুণ। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থায় চলছে নাজুক অবস্থা। এটি সংস্কার করে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গঠন করার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। এতে করে শিক্ষার্থীদের মেধার যথাযথভাবে সঠিক মূল্যায়ন সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে বিস্তারিত দেখুন সৈয়দা আজু আহমেদ ইকরার রিপোর্টে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ঘিরে প্রায় 1 বছর ধরেই চলছে নানা তর্ক বিতর্ক ও আলোচনা। দেশের সাবেক সরকারের অধীনে শিক্ষা মন্ত্রণালয় ধাপে ধাপে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত আগের কারিকুলাম বাদ দিয়ে নতুন কারিকুলাম চালু করে। তবে সরকার পতনের পর এখন শিক্ষার্থীদের দাবি নতুন কারিকুলাম সংস্কার করার। এক্সামের যে কোয়েশ্চেনগুলো, যেটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে, এর আগের দিন ইউটিউবে ছেড়ে দেওয়া হয়। আমাদের সিলেবাস বলতে গেলে নাই, তো পরীক্ষার আগের দিন প্রশ্ন বের হয়ে যায়। এমন পরীক্ষা তো মানে পরীক্ষার
ধাপেই পড়ে না। আমরা পরীক্ষা যে দিতেছি এটা তো বুঝতেছি না যে আসলে আমার মেধার মূল্যায়নটা হইতেছে কিনা, কারণ আমরা গ্রুপ ওয়াইজ বসতেছি আর একসাথে বসতে তো সবাই হাসাহাসি করবে, আর টিচারও এত ভালো করে আমাদের গাইড দিতেছে না। আমরা দেখে দেখে পরীক্ষা দিই, বই দেখেও দিই। যেমন গণিত বই, এখানে শুধু গল্প লেখা, আমাদের আগের মতন এখন গণিত করানো হয় না। এটা আমাদের সঠিক জ্ঞান অর্জন হচ্ছে না, তাই আমার মনে হয় এটা সংস্কারের প্রয়োজন। আর যদি এটা বাতিল করে আগের কারিকুলাম করা হয় সেক্ষেত্রে আমাদের ভালো হয়। শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করছে অভিভাবকেরাও। এই কারিকুলাম যেটা তারা বলছে সেরকম কোনো কোশ্চেনও হচ্ছে না, আর স্কুলে ওরকম পড়াশোনাও হচ্ছে না। প্রশ্নের সাথে বইয়ের কোনো মিল নেই। বইয়ে কোনো বাচ্চাদের পড়তে বললে বলে যে বইয়ে কোনো পড়াশোনাই নেই, আমরা পড়বো কি? সারাদিন মোবাইল নিয়ে বসে থাকতে হয়। আর মোবাইল যে তাদের কাছ থেকে নিব বলে, আমাদের মোবাইল না দেখলে তো আমরা কিছু খুঁজে পাবো না। মোবাইল ছাড়া আমরা কিভাবে পড়বো? আমাদের পড়াশোনা হচ্ছে না, তো বাধ্য হয়ে ওদের মোবাইল দিতে হচ্ছে। তো এই কারণে ওরা এখন আমাদেরও মানে সারাদিন কাজ করে সম্ভব হয় না, বাচ্চা মোবাইলে কোথায় কি করছে। শিক্ষকরা বলছেন একটি শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে নতুন এই শিক্ষা ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিতে হবে। সংস্কারের প্রয়োজন সবসময়ই আছে। আমরা কাজ করি ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে। নিশ্চয়ই এটা অ্যানালিসিস করলে সমস্যাগুলি কোথায়, এবং পরীক্ষা যেহেতু একটা হয়েছে, মূল্যায়ন যেহেতু একটা হয়েছে, সামষ্টিক মূল্যায়ন, তাহলে ওখান থেকে তো পজিটিভ, কনস্ট্রাকটিভ, নেগেটিভ অনেক কিছুই পেয়ে গেছি আমরা। তাহলে আমরা চাইলে সেগুলো দেখে বিশ্লেষণ করে যেই জায়গায় আমাদের সংস্কার করা দরকার অবশ্যই করতে হবে, কারণ আমাদের আসল লক্ষ্য হচ্ছে বাচ্চাদের তৈরি করা। বিশেষজ্ঞরা বলছেন দেশের এই ক্রান্তিকাল সময়ে একটি শিক্ষা কমিশন গঠন করে নতুন কারিকুলাম সংস্কার করা যেতে পারে। এই সিস্টেমটা বন্ধ করে দেওয়া দরকার। যা প্রয়োজন আমরা ট্রেডিশনাল মেথডে যাব, যে বিদ্যালয় ভিত্তিক যে মূল্যায়নটা প্রয়োজন আমরা সেখানে চলে যাব। ঠিক আছে, এই যে প্রশ্ন পায়, মানে যে জিনিসটা আমরা ঠেকাইতে পারছি না, যে আমরা প্রকাশ্যে দেখতেছি এবং দেখে না দেখার ভান করি। কেউ কর্তা ব্যক্তিরা বলছে প্রশ্ন পাইলেও সমস্যা নাই। এটা কখনোই কাম্য না, এটা কখনোই কাম্য না। প্রয়োজন আমাদেরকে আস্থা নিতে হবে, শিক্ষকদেরকে আস্থা নিতে হবে, আমাদেরকে গার্ডিয়ানদেরকে আস্থা নিতে হবে। তো আমি মনে করি এই জায়গাগুলো, যে জায়গাগুলো একেবারেই আমাদেরকে প্রবলেম ক্রিয়েট করেছে এবং ডিজাস্টারের জন্য দায়ী, সেগুলোকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। নতুন শিক্ষাক্রমের পরীক্ষা পদ্ধতি ও পরীক্ষার প্রশ্নপত্রের পরিবর্তন করা জরুরি বলেও মনে করছেন তিনি। মূল বইটাই থাকতো আসলে খনি, ঠিক আছে, এর উপরে বেসিস করে সে পড়াশোনা করতো। এখন বইটাকে আমরা সিলি বানিয়ে ফেলেছি, ঠিক আছে, একটা গাইডলাইনের মতো বানিয়ে ফেলেছি। এটা মোটেও উচিত হয়নি। মূল বইটা পড়লেই যাতে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং আসে, সেই জিনিসটা মেকশিওর করতে হবে। শিক্ষার্থী অ্যাটলিস্ট নিজে পড়েও যাতে কিছু শিখতে পারে, বুঝতে পারে, ওই খোরাকটা টেক্সট বুকে থাকা লাগবে। এই ভুলটা হয়েছে, আমি মনে করি এটাকে তাড়াতাড়ি নিয়ে আসা দরকার আবার, তাহলেই কিন্তু ওই বই পড়ার প্রতি মনোযোগটা আসবে। একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারলে দেশ আরও এগিয়ে যাবে, এমনটাই আশা সকলের। সৈয়দা আজহামেদ ইকরা, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক গবেষণায় উঠে এসেছে দেশে বাড়ছে শিশু মৃত্যুর হার। শিশুদের নিউমোনিয়া ছাড়াও গর্ভবতী মায়েদের অসচেতনতার কারণে শিশু মৃত্যু অনেকটা বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংশ্লিষ্টরা জানান শিশু মৃত্যু রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বৃন্তর প্রতিবেদনে। সাধারণত 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুকে শিশু মৃত্যু হিসেবে গণ্য করা হয়। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয়ের বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2023-এর এক প্রতিবেদন থেকে জানা যায় 2021 সালে 1 বছরের কম বয়সী শিশু মৃত্যু হার ছিল প্রতি 1000-এ 21 জন, যা 2022 সালে এসে দাঁড়ায় 24 জনে, এবং সবশেষ 2023 সালে যা 27 জনে পরিণত হয়। অপরদিকে প্রতি 1000-এ 1 মাসের কম বয়সী শিশু মৃত্যু হার 2022 সালে ছিল 16 জন, যা 2023-এ বেড়ে দাঁড়ায় 20 জনে। মানুষের মৃত্যুর টপ 10 যে কারণ, 10টা কারণ আমরা আইডেন্টিফাই করেছি পরিসংখ্যান ব্যুরো, তার ভিতরে 2টি কারণ সরাসরি শিশু মৃত্যুর সঙ্গে সম্পর্কিত। একটি হচ্ছে নিউমোনিয়া, আরেকটি বড় কারণ হচ্ছে শ্বাসতন্ত্রের রোগ। এই 2টি কিন্তু শিশুদের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায় এবং শিশু মৃত্যুর ক্ষেত্রে এই 2টি রোগ বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী। এছাড়াও অন্যান্য বিভিন্ন পানিতে ডুবে যাওয়া সহ অন্যান্য বিভিন্ন কারণ রয়েছে, সে জায়গাগুলোও আছে, যেগুলো আমরা যদি একটু সচেতন হই, বিশেষ করে একদম অভিভাবক থেকে শুরু করে যারা পলিসি মেকার আছেন সবার কাছে আমাদের একটা বিষয়ই খেয়াল রাখতে হবে যে এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রের জন্য আমরা একেবারে শিশুদের থেকে শুরু করে সার্বিক পর্যায়ে শিশু মৃত্যুর রোধ থেকে এবং অন্যান্য মৃত্যুর রোধ থেকে আমাদের এখনই জরুরি উদ্যোগ নেওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন নিউমোনিয়া এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ শিশু মৃত্যুতে বেশ বড় একটি কারণ হয়ে দাঁড়িয়েছে।
তবে গর্ভবতী থাকাকালীন মায়েদেরও নিয়মমাফিক জীবনযাপন করতে হবে। শিশু মৃত্যু বা নবজাতক মৃত্যুর হার কমাতে হলে আমাদেরকে আসলে ফোকাস করতে হবে ওদের জন্মের আগে থেকে। আমাদেরকে মাতৃস্বাস্থ্য এবং প্রসূতি সেবা এটা থেকে আমরা যদি ফোকাস করি তাহলে আমরা এটা কমাতে পারবো। WHO অনুযায়ী একজন মাকে আসলে গর্ভকালীন সময়ে 8 বার প্রসূতি সেবা নেওয়ার কথা, কিন্তু বাংলাদেশে খুব কম সংখ্যক মাই এই 8 বার সেবা নিয়ে থাকেন। অ্যান্টিনেটাল চেকআপের অন্তর্ভুক্ত হন প্রায় 66%, বাকি 44%ই কিন্তু টোটালি কোনো অ্যান্টিনেটাল চেকআপ ছাড়াই বাচ্চা জন্ম দিয়ে থাকেন। এটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি, এই মাগুলোকে যদি আমরা মনিটরিংয়ের মধ্যে আনতে পারি এবং ইনস্টিটিউশনাল ডেলিভারি প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু আমরা বার্থ অ্যাসফিক্সিয়াটা কমাতে পারি। দ্বিতীয় হচ্ছে যে আমাদের শিশু স্বাস্থ্য সেবাটা আসলে দোরগোড়ায় পৌঁছে দেয়া। এই নবজাতকগুলো খুব ডেলিকেট একটা অংশ, সমাজের একটা ডেলিকেট অংশ। এদেরকে কিন্তু যে কোনো MBBS ডাক্তার চিকিৎসা করতে পারে না, এদের জন্য আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন। এই বিশেষজ্ঞ চিকিৎসা সেবাটা যদি আমরা দোরগোড়ায় পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু এই মৃত্যুগুলো প্রতিরোধ করা সম্ভব। এখন থেকেই যদি শিশু মৃত্যু রোধ না করা যায় তবে তা দেশের মানুষের গড় আয়ুতেও প্রভাব ফেলতে পারে। শিশু মৃত্যু রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। গর্ভবতী মায়েদের যেমন থাকতে হবে সচেতন, তেমনি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর সঠিকভাবে নিতে হবে যত্ন। তবেই এই নবজাতক শিশুরা বেড়ে উঠবে একটি সুন্দর জীবনের লক্ষ্যে। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। একটি পথশিশু অন্য 8-10 জন সাধারণ শিশুর মতো জীবনযাপন করতে পারে না। তাকে বেড়ে উঠতে হয় নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়ে। মানুষের তুচ্ছ ব্যবহার যেন তাদের নিত্যদিনের সঙ্গী। এত কিছুর পরেও এই শিশুরা একটি সুন্দর ভবিষ্যতের আশা করে। বিশেষজ্ঞরা বলছেন এই শিশুদের পুনর্বাসনের জন্য বড় ভূমিকা রাখতে হবে সরকারকে। আরও জানাচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন। পথশিশু দেশের রাস্তাঘাট, রেললাইনের পাশে ছিন্নভিন্নভাবে যাদের বাস, যারা একবেলা খেতে পারলে আরেক বেলা না খেয়েই কাটিয়ে দেয়। হ্যাঁ, বলছি এই শিশুদের কথাই, যাদের আমরা স্বীকৃতি দিয়েছি পথের শিশু হিসেবে। সারা দেশে তাদের সংখ্যা 34 লাখ। পথে থেকে তাদেরকে সম্মুখীন হতে হয় নানা মারধর ও অরাজকতার। তারা বঞ্চিত হয় তাদের মৌলিক অধিকারগুলো থেকে। তাই তো নতুন গঠিত হওয়া সরকারের কাছে একটি পুনর্বাসন প্রক্রিয়ার অনুরোধ এই শিশুদের। মা নাই, বাপ আছে। বাবা কি করে? বাবা কি করে এটা জানি না, দেখা হয় না। লাস্ট কবে দেখা হয়েছে? 2 বছর আগে। তুমি কতদিন ধরে থাকো এখানে কমলাপুর স্টেশনে? আমি 2022 সালে আইছি, তখন থেকে থাকি। তোমার মা বাবা কই থাকে? আমার মা বাবা টঙ্গী থাকে। এখানে কেন আসছো তাহলে তুমি? এখানে আমার মা বাবা মারধর করতো, তাই চলে আইছি। পড়ালেখা করো তুমি? হ্যাঁ, এখানে স্কুল আসে প্রতিদিন, তাই ওখানে পড়ালেখা করি। কি হতে চাও বড় হয়ে? বড় হয়ে চাই যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, একটা চাকরি পাই, সেটাই। আচ্ছা, এখন তো নতুন সরকার গঠন হয়েছে শুনছো হয়তো। হ্যাঁ। তো সরকারের কাছে তোমার কি চাওয়া পাওয়া? আমাদের একটা বাসা দেওয়া, আমাদের একটা বাসা বাড়ি করে দেওয়ার জন্য, আমরা আলাদাভাবে থাকবো, কেউ রেল স্টেশনের জন্য না থাকে সেই জন্য। অনেক পোলাপাইন আছে, অগর থাকার কোনো একটা ব্যবস্থা করে দিলে ভালো হইব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2002 সালে কয়েকটি হিট স্পটে কুইক কাউন্ট টেস্টের মাধ্যমে পথশিশুদের সংখ্যা নির্ণয় করে পায় 2573 জন। একই পরীক্ষায় 2022 সালে এই সংখ্যা দাঁড়ায় 21754 জনে। অর্থাৎ 20 বছরে পথশিশুর সংখ্যা বেড়েছে প্রায় 8 গুণেরও বেশি। আমরা সাধারণত রিহ্যাবিলিটেশন সেন্টার আমরা করি, কিন্তু আমাদের গবেষণায় যে রেজাল্টটা পেয়েছি, আমাদের 72% যে পথশিশু তারা চাচ্ছে না রিহ্যাবিলিটেশন সেন্টারে যেতে। তাদের ওইখানে যে বন্ধু বান্ধবের সাথে সবসময় আড্ডা দিয়ে কথা বলবে এরকম তারা পারে না। ওইখানের প্রিন্সিপালস, স্টিক্সগুলো, রুলসগুলো খুব স্ট্রং। এই কারণগুলোতে তারা বলছে 72% বলছে তারা রিহ্যাবিলিটেশন সেন্টারে যেতে চায় না। কিন্তু তাদের মধ্যে আমি একটু আগে যেটা বললাম যে তারা ওই সমস্ত কাজ করলে, তারা ওই সকল কাজ করে তারা তাদের মতো স্বাধীনভাবে থাকতে চাচ্ছে আর কি। তো আমাদের বর্তমান সরকার এরকম আমাদের এই রেজাল্টের উপরে বেস করে এই ফেসিলিটিসগুলো তাদেরকে যদি দেয়, তাহলে তারা রাস্তায় না থেকে তারা কোন একটা কাজে বা তাদের ডেস্টিনেশনে তারা যেতে পারবে। পিছিয়ে পড়া এই শিশুরাও আমাদের দেশের অংশীজন। তাই তো তাদের আগামী দিনগুলোকে রাঙিয়ে তুলতে নতুন সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা এখন পর্যন্ত ওরকমভাবে কোনো উদ্যোগ দেখিনি, বাট সম্প্রতি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে উপদেষ্টা মণ্ডলী আছেন, বর্তমানে তাদের যে ম্যান্ডেট, একটা সুন্দর বাংলাদেশ চায়, সম্প্রীতির বাংলাদেশ চায়, একটা উন্নয়নের বাংলাদেশ চায়। আমার বিশ্বাস উপদেষ্টা মণ্ডলী এই বিষয়ে যথাযথ দৃষ্টি দেবেন, কারণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে পিছিয়ে রাখলে বাংলাদেশ কখনোই
সঠিক সমৃদ্ধশালী দেশ হতে পারে না। এই সকল শিশুদের একটি সঠিক পুনর্বাসন প্রক্রিয়ার আওতায় আনার ক্ষেত্রে শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে বলে আশাবাদী সকলে। বর্তমানে দেশে পথশিশুর সংখ্যা প্রায় 34 লাখ। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, পুষ্টিকর খাবারের ঘাটতি আর নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে বেড়ে উঠছে এই শিশুরা। তাই তো তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দরকার সরকারি নানা পদক্ষেপের পাশাপাশি সমাজের সকল মানুষের দৃষ্টিকোণের পরিবর্তন। হয়তো এই শিশুদের মধ্য থেকেই কেউ একজন হয়ে উঠবে আগামীতে দেশ পরিচালনার কাণ্ডারি। সেই প্রত্যাশায় মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। খেলাধুলার সুযোগ না থাকা ও বাবা মার সময় না দেওয়ার কারণে শিশুদের মাঝে বাড়ছে মোবাইল ফোনের প্রতি আগ্রহ। বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল ফোন থেকে শিশুদেরকে সরিয়ে আনতে বাবা মায়ের সময় ও সুযোগ করে দিতে হবে। বিস্তারিত দেখুন রায়ান বিন আশরাফ আলিফের প্রতিবেদনে। মাঠে খেলার সুযোগ না থাকা ও অভিভাবকরা সন্তানদের প্রাপ্ত সময় না দেওয়ার কারণে মোবাইল ফোনে ফ্রি ফায়ার, পাবজির মতো গেমস খেলে কাটছে শিশুদের সময়। তুমি কোন ক্লাসে পড়ো? নার্সারিতে। কোন স্কুল? শহীদ বাবুল একাডেমি। তোমার কি একটু খারাপ লাগে না ফোন দেখতে দেখতে কোনো সময় চোখ ব্যথা করে না? না। তোমার কি সারাদিন ফোন দেখতে ভালো লাগে? আমার কার্টুন দেখতে ভালো লাগে। অবসর টাইমে গেম খেলি আর মজা লাগে এই জন্য। কি কি গেমস খেলো তুমি? ফ্রি ফায়ার, পাবজি এইসবই। তোমার কি কখনো গেমস খেলতে খেলতে চোখ বা মাথা ব্যথা করে না? মাঝে মধ্যে। এমনি খেলি, ভালো লাগে, মজা লাগে। মা বকা দেয় না? মার কাজে তো বকা দেওয়া, তাই না? দেখবেই তো অনেক কারণে বকা দেয়, এটার জন্য বকা দেয়, সমস্যা নেই। অভিভাবকরা বলছে বাহিরে খেলাধুলা করার মতো পরিস্থিতি না থাকায় ও স্কুল কলেজ বন্ধ থাকায় তারা বাধ্য হয়ে সন্তানদের হাতে তুলে দিচ্ছে স্মার্টফোন। মোবাইল না দিলে ভাত খায় না, মোবাইল না দিলে পড়তে বসে না, মোবাইল না দিলে কান্নাকাটি করে। দিয়ে রাখি। বাইরে খেলতে টেলতে দেন না? বাইরে মাঠে যেতে দেন না? মাঠে খেলার কি জায়গা আছে, খেলবো, রাস্তায় নামার তো ইয়া না। দিতে দিতে এখন অভ্যস্ত হয়ে গেছে, এখন মোবাইল ছাড়া কিছু বোঝে না। খাইতে গেলে মোবাইল লাগে, বসতে গেলে মোবাইল লাগে, টাইম পাস করার সময় মোবাইল লাগে। অধিকাংশ ভিডিও গেমের কন্টেন্টগুলো যুদ্ধ, সংঘাত ও রক্তপাত নিয়ে, যা কোমলমতি শিশুদের মানসিক বিকাশের অন্তরায়, এমনকি শারীরিক বিকাশকেও বাধাগ্রস্ত করে বলে মত বিশেষজ্ঞদের। তোমরা মোবাইল ব্যবহার করবা, কিন্তু সন্ধ্যার পর তুমি পড়াশোনা করবা, দরকারে বই পড়বা, তারপরে নিয়মিত ঘুমিয়ে যাবা। তোমার একটা শিশুর যখন একটা টিনেজ ধরো, টিনেজে 10 ঘন্টা ঘুমাইতে হয়, 8 থেকে 10 ঘন্টা। তাহলে তোমার পর্যাপ্ত ঘুম না হলে ব্রেনের স্বাস্থ্যটা খারাপ হয়ে যাবে। ব্রেনের ভিতরে কি আছে? মন। তখন মনোযোগের ঘাটতি হবে, পড়াশোনায় ক্ষতি হবে। মনোযোগের ঘাটতি হলে মেমোরি ক্ষতিগ্রস্ত হবে, মেধার ক্ষতি হয়, সৃজনশীলতার ক্ষতি হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্ষতি হয়, সমস্যা সমাধান করার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। এগুলি মনের স্বাস্থ্যের ক্ষতি। আর দেহের স্বাস্থ্যের তো ক্ষতির কোনো শেষ নাই, বুঝছো? চোখের ক্ষতি হয়, হ্যাঁ, মাথা ব্যথা হয়, অল্প বয়সে চোখে নষ্ট হয়ে যায়, প্রচুর কেস পাচ্ছি আমি। শিশুদের মোবাইল ফোনের আসক্তি কমিয়ে আনতে অভিভাবকদের দিতে হবে সময় ও সুযোগ করে দিতে হবে মাঠে খেলাধুলা করার, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। অনলাইন গেমস শিশু কিশোরদের কাছে বেশ জনপ্রিয় হলেও দিনকে দিন তা পরিণত হচ্ছে আসক্তিতে। বাবা মার সময় না দেওয়া ও খেলাধুলার সুযোগ না থাকায় তারা ফ্রি ফায়ার ও পাবজি নামক অনলাইন গেমসের প্রতি আসক্ত হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, শিশু কিশোরদের এই সকল অনলাইন গেমস থেকে সরিয়ে আনতে প্রয়োজন সর্বস্তরে অভিভাবকদের সচেতনতা। রায়ান বিন আশরাফ আলিফ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জায়গায় সাড়া ফেলছে ছোট ছোট শিক্ষার্থীরা গ্রাফিতির মাধ্যমে। সেই সাথে কেড়েছে সকলের আকর্ষণ, নানা রঙে রাঙিয়ে তুলেছে শহরগুলোকে। দেশকে এগিয়ে নিতেই এই ক্ষুদ্র প্রচেষ্টা তাদের। সামিরা জাহানের রিপোর্ট। রংতুলিতে দেশের বিভিন্ন প্রান্তে শিশু ও তরুণ শিক্ষার্থীরা ফুটিয়ে তুলছে নানা শিল্পকর্ম। ছবির ভাষায় তৈরি করছে সচেতনতা ও নৈতিকতা। বছরের পর বছর যে দেয়ালগুলো পড়েছিল নিষ্প্রাণভাবে, সেগুলোতে শিশু কিশোরদের রঙের ছোঁয়ায় বাড়ছে সৌন্দর্য। আমার যে পাঠান রেসিডেন্সিয়ালে পড়তো, তো প্রাণ তার জীবন আত্মত্যাগ, আসলে আমরা সেটা বলতে পারছি না। নৈতিকতাটা তুলে ধরাই আসলে আমাদের মূল উদ্দেশ্য। রঙের ভাষা তো আসলে সবার, এটা ছোট থেকে বড় সবার ভাষা। ভালো লাগে, আমাদের ভালো লাগার থেকে অনুপ্রেরণা যোগায় আমাদের ভাইরা যেভাবে তাদের জীবন দিয়ে আমাদের একটা স্বাধীন বাংলাদেশ করে দিয়েছে, তাদের স্মরণে আর কি, এটা ভালো লাগা থেকে করে একান্ত। কোটা আন্দোলনকে ঘিরে দেশে নানা অরাজকতা দেখা দিলে তরুণ শিক্ষার্থীরা এগিয়ে আসে রাষ্ট্র সংস্কারের কাজে, যার মধ্যে এই গ্রাফিতি বা দেয়াল অঙ্কন সাড়া ফেলেছে ব্যাপকভাবে।
বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে গ্রাফিতির মতো সৃজনশীল কাজে। উদ্দেশ্য একটাই, দেশকে সুন্দর করার পাশাপাশি নৈতিকতাও তৈরি করা। আমরা এখানে রং তুলিতে আমাদের মনের ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। যে এখানে লিখেছি যে ধর্ম বৈষম্য নিপাত যাক, মানে আমাদের এই দেশে যেন সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সেটারই একটা চিত্র তুলে ধরেছি। আমার যে শহীদ ভাইয়েরা মারা গেছে তাদের প্রতি এটার মাধ্যমে একটা সম্মান দেওয়া হচ্ছে আর কি। সম্পূর্ণ নিজ উদ্যোগে এই কাজে যুক্ত হয়েছে তরুণ ও শিশু কিশোরেরা। অনেকে আবার তৈরি করেছে নিজেদেরই সংস্থা। আমরা নিজেরা মিলে টাকা জমিয়ে তারপর একটা ফান্ড তৈরি করে আমরা নিজেদের টাকা দিয়ে সবগুলো রং কিনেছি। তারপরে আমরা এই যে ওয়াল কালার করলাম, আরও অন্য জায়গায় কালার করেছি। আমরা চেষ্টা করছি যুগের পর যুগ ধরে এগুলোকে তুলে রাখার, কারণ এই কয়দিন জুলাই আগস্ট এই কয়দিন অনেক মানুষ অনেক কষ্ট করে আন্দোলন করে এ পর্যন্ত এসেছে। তো আমাদের চেষ্টা হলো যেন মানুষ ভুলে না যায়, আমরা এই জন্য সব কিছু ধরে রাখার জন্য কালার টালার করছি। বেসিক্যালি আমরা এটা স্টুডেন্টস কমিউনিটি মিলে এই অর্গানাইজেশনটি চালাচ্ছি। তো আপনাদের মেইন টার্গেট কি স্টুডেন্টসরা? মেইন টার্গেট স্টুডেন্টস না, আমাদের মেইনলি টার্গেট হচ্ছে আমাদের পুরোটা সমাজকে নিয়ে। সমাজে যারা দুস্থ এবং খেটে খাচ্ছেন তাদের পাশে বিভিন্ন সমস্যা আছে প্রভার্টির, এগুলো নিয়ে আমরা সংস্কার করার জন্য আমরা মেইনলি কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের এমন সৃজনশীল উদ্যোগ দেখে মুগ্ধ সবাই। ভাষ্য এক এলাকাবাসীর, এই ছাত্ররা যেগুলো করেছে এগুলোর কোনো তুলনা হয় না। এই তরুণ শিক্ষার্থীরাই বর্তমানে বিশৃঙ্খল এই দেশের হাল ধরতে সবচেয়ে বেশি তৎপর এবং ভবিষ্যতেও তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে এই আশা সকলের। আজকের এই তরুণ প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। গ্রাফিতির মতো সৃজনশীল কাজে এই শিক্ষার্থীরা দেখিয়েছে দক্ষতা, বাড়াচ্ছে সচেতনতা। সংশ্লিষ্টরা বলছেন অন্যদের সমর্থন পেলে এই তরুণরা আরও এগিয়ে যাবে, পাল্টে যাবে আগামীর বাংলাদেশ। সামিরা জাহান, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো বিষয়ে পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা ১২১৫ বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক পেজ লিংক facebook.com/ekj.atn। এছাড়া তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো নম্বরে কল করতে পারো 01317088842। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।